তুমি একজন অন্ধকে হেল্প করছো কিনা। আমি মোহাম্মদ রেজাউল করিম, চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে বলা হয়েছে যে লোকটি প্ল্যাকার্ড থেকে কি মানে পরিবর্তন করে দিল। এখানে লোকটা অন্ধ লেখা ছিল, টাকা ওইখানে জমা হয়তো ঠিকই, কিন্তু অন্ধর সুযোগ নিয়ে হয়তো যারা চোর বাটপার তারা টাকাগুলো সরিয়ে নিত, কিন্তু ওই লোকটাই অন্ধ শব্দটাকে সরিয়ে দেওয়ার পরে ওই টাকা আবার জমা হতে থাকলো। ভেরি গুড। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একটু জোরে হাততালি দেব, কারণ প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমরা দেখি কি লিখেছিল প্ল্যাকার্ডে। ওই ব্যক্তিটি প্ল্যাকার্ডে লেখা বাক্যটি পরিবর্তন করে লিখেছিলেন, এটি একটি চমৎকার সুন্দর সকাল, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পরের গল্প। টাটা গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার হন্তদন্ত হয়ে রতন টাটার রুমে ঢুকলেন। রতন টাটা ছিলেন টাটার চিফ এক্সিকিউটিভ অফিসার। সিএফও রতন টাটাকে বললেন, স্যার, আইন অনুযায়ী আমরা এই কর এড়াতে পারি, এই ট্যাক্স না দিলেও চলে। রতন টাটা রিপোর্টটি হাতে নিয়ে বললেন, খুব ভালো কথা, তাহলে এই ট্যাক্স এড়ানোর জন্য আমাকে আইআরএস মানে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস কোনো শাস্তি দেবে না? ওই কর্মকর্তা এক প্রস্ত হাসি দিয়ে বললেন, জি স্যার, বিষয়টি আইন দ্বারা অনুমোদিত, সুতরাং আমরা যদি এই ট্যাক্সটি না দেই আমাদেরকে তারা কিছুই করতে পারবে না, এটা আইনগতভাবেই আমরা না দিয়ে পারি। রতন টাটা বললেন, কি বলেছিলেন রতন টাটা? আমরা যদি সত্যিকার হয়ে ট্যাক্স না দেই আমার সন্তানরা লেখাপড়া করবে কিভাবে ইউনিভার্সিটিতে, আমাদের দেশ চলবে কিনা? স্বতঃস্ফূর্তভাবে আমরা ট্যাক্স দেবো। মনে রাখবেন একটা কথা, আপনাদেরকে বলে যাচ্ছি, আমি 100 টাকা বেতনে জীবন শুরু করেছি। আপনি যত বেশি দিবেন তত বেশি পাবেন। আমরা দাউদ স্যারের বাক্সের মধ্যে ভ্যাট ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি, ইনকাম ট্যাক্স, গেইন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স 600 কোটি টাকা বছরে দিচ্ছি আল্লাহর রহমতে, বাঁচতেছে। হ্যাঁ, আর কেউ প্লিজ। রতন টাটা অফিসারকে বললেন, ঈশ্বরের শাস্তি থেকে কি আমাকে বাঁচানো যাবে? ওটাই। ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস রায়হান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ। রতন টাটা বলেছিলেন, হয়তো আমরা মানুষের লিখিত আইনগুলোকে এড়াতে পারবো, কিন্তু উপরে যে স্রষ্টা আছেন আমরা কি তার বিধানকে আমরা কি এড়াতে পারবো, তার চোখকে কি আমরা ফাঁকি দিতে পারবো, আমাদের বিবেককে কি আমরা ফাঁকি দিতে পারবো, সে কথা বলেছিলেন। ধন্যবাদ সবাইকে। একটু জোরে হাততালি। এসো। হ্যালো, আর দুজন বন্ধু বলতে চাচ্ছে, আসলে তরুণরা বলতে না পারলে খুব হতাশ হয়, আমি একটু সময় দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান বলছিলাম, ব্যবস্থাপনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রতন টাটা বলেছিলেন যে এই টাকাটা দিলে আমাদের হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু পুরো দেশটার অনেক সমস্যা হবে, অনেক ডেভেলপমেন্টের সমস্যা হবে। আমি মোহাম্মদ নুরুল ইসলাম নাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইচআরএম ডিপার্টমেন্ট। রতন টাটা বলছিলেন, হয়তো আমি মনুষ্য তৈরি আইনকে করতে পারবো, হাইড করতে পারবো, কিন্তু নিজের বিবেককে কীভাবে হাইড করতে পারবো? এক্সেলেন্ট, আমরা হাততালি দিব, কারণ প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছে। আমরা উত্তরটি দেখি। তিনি বলেছিলেন, আইন অনুমোদন করলেও আমাদের বিবেক কি তা অনুমোদন করে? পরের গল্প। এক দেশে নামকরা এক যোদ্ধা ছিলেন। একটি বড় যুদ্ধ জয়ের পর তিনি তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন। বিয়ের পর নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে নৌকা যোগে বের হলেন। প্রতিমধ্যে বিশাল ঝড় উঠল এবং নৌকাটি প্রায় ডুবে যায় অবস্থা। স্ত্রী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল, স্বামীটি ছিলেন নির্বিকার। স্ত্রী বা নিজেকে বাঁচানোর জন্য যোদ্ধাটি কিছুই করলেন না। এমন সময় স্ত্রীটি ভয়ে চিৎকার দিয়ে বললেন, নৌকা ডুবে যাচ্ছে আর তুমি চুপচাপ বসে আছো,
দয়া করে কিছু করো, তুমি একজন যোদ্ধা, কিন্তু তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য তুমি কিছুই করবে না। স্বামীটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তলোয়ার বের করে স্ত্রীর গলায় ধরে বললেন, আমি তোমাকে মেরে ফেলতে পারি, আমি তোমাকে মেরে ফেলতে পারি, তুমি কি এই ভয়ে ভীত? স্ত্রী হেসে বললেন, তুমি আমাকে অনেক ভালোবাসো এবং আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, তাই আমি ভীত নই। তখন স্বামী কি বললেন? আসসালামু আলাইকুম, আমি জহুরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছি। এখানে যে কথাটি হতে পারে যে যেখানে স্ত্রী বলেছেন যে তিনি তার স্বামীকে অনেক ভালোবাসেন এবং তার স্বামীর উপর এতটুকু আস্থা আছে যে তাকে হত্যা করবে না, তদ্রূপ স্বামীটি বলেছিলেন যে আমার স্রষ্টা আমাকে ততটুকু ভালোবাসে যাতে করে আমার স্রষ্টা আমাকে মেরে ফেলবেন না। এক্সেলেন্ট, নেক্সট। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইকবাল, আমি চট্টগ্রাম কমপ্লেক্সে অ্যাকাউন্টিং নিয়ে মাস্টার্স করতেছি। এখানে কথাটা হচ্ছে ওনার স্বামী যখন ওনার ওয়াইফকে যখন তুলা দিয়ে বের করছিল তখন উনি বলতেছে তুমি আমাকে কি ভয় পাও? তখন উনি স্বামীটা ওয়াইফটা বলতেছে না আপনি আমার স্বামী, আমি আপনাকে কিভাবে ভয় পাবো? তখন ওই স্বামীটা বললো ঈশ্বর ঠিক সেরকম আমাদেরকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে, যার কারণে উনি আমাদেরকে রক্ষা করবে, উনি এটাই বলতে চেয়েছিলেন। আর কেউ? শিওর স্যার। আমার আব্বাজান বলতেন একটা কথা, এটা আমার রক্তের কোনায় কোনায় মিশে আছে, নিরাশ আধারে খোদা তুমি হে আশার নূর, দুঃখের পরে সুপ্রভাত অবশ্যই আসবে, ডিপার ইজ দ্য নাইট, ক্লোজার ইজ দ্য ডন। সমস্যা হচ্ছে এই গল্পগুলো কিন্তু মৌলিক গল্প না, একটা বা দুটো গল্প মৌলিক, আরগুলি কিন্তু দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেটে সংগ্রহ করা। কিন্তু আমাদের গ্ল্যাডিয়েটররা এবং আমাদের যিনি গ্ল্যাডিয়েটরদের নেতা আছেন সুফি মিজানুর রহমান সাহেব, তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এত বেশি যে সারা দুনিয়া ঘেটে ম্যাক থেকে গল্প নামানোর পরেও তারা সঠিক উত্তর দিয়ে দেন। সে একটু হাততালি দিতে হবে। উত্তরটি হচ্ছে স্বামীটি বলেছিলেন, আমি জানি আমার সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসেন এবং আমার প্রাণ প্রিয় স্ত্রীর সামনে তিনি আমাকে মারবেন না। পরের গল্প। এক শহরে এক বৃদ্ধ লোক ছিলেন যিনি চোখে কিছুটা কম দেখতেন। একদিন বৃদ্ধ লোকটি ছেলে তাকে একটি পার্কে নিয়ে গেল। হঠাৎ একটি পাখি তাদের সামনে এসে বসলো। বৃদ্ধ লোকটি তার ছেলেকে জিজ্ঞেস করলেন, এটা কি পাখি? ছেলেটি বলল, কাক। বৃদ্ধ লোকটি আবার জিজ্ঞেস করলেন, এটি কি পাখি? ছেলেটি বলল, কাক। একটু পর বুড়ো মানুষটি আবার জিজ্ঞেস করলেন, এটি কি পাখি? এবার ছেলেটি বেশ রাগ করেই বলল, আমি এই নিয়ে 3 বার বললাম যে এটি একটি কাক, এটি একটি কাক, এটি একটি কাক, দয়া করে আমাকে আর বিরক্ত করো না। বৃদ্ধ কি বললেন? আসসালামু আলাইকুম। আসলে গল্পটার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে। আমি খুব ছোটবেলা থেকে আমার বাবা আমাকে গল্পটা বলতো এবং খুব এত বেশি বলতো যে এটা আমার মাথায় এখনো গেঁথে আছে। তো কথাটি হচ্ছে যে যখন বৃদ্ধ পিতা বললেন যে তার ছেলে তাকে ছোটবেলাতে তখন পাখি সম্পর্কে, বিশেষ করে কাক সম্পর্কে জানতে চাইছিল, তার বাবাকে সে, আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি যে তাকে 101 বার প্রশ্ন করেছিল এবং তার বাবা ঠিক তাকে ততবারই উত্তর দিয়ে বলেছিল যে এটা কাক। কিন্তু তখন তার বাবা তাকে বললো যে আমি তোমাকে 101 বার প্রশ্ন করতে পেরেছি, আমি এখন বৃদ্ধ, আমিও শিশুর মতো, তো কাজে তুমি এতটাই অধৈর্য হয়ে গেলে তোমার ভবিষ্যৎ জীবনে, যখন তোমাকে বিভিন্ন ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু দ্রুত যদি তুমি ধৈর্য হারা হয়ে যায় তাহলে তুমি জীবনে কখনো সফলতা লাভ করতে পারবে না। ধন্যবাদ।
Excellent. Next, please. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছি। যেটা হচ্ছে কি ধৈর্য হারা হলে কিভাবে বেঁচে থাকা যাবে। তো এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ধৈর্য ধরতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। নেক্সট প্লিজ। তুমি বলতে চাও? এরপর আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দাম আদিল, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 4th বর্ষ। ছেলেটি বলেছিল, বিদ্যাপিতা বলেছিল, তুমি যখন ছোট ছিলে তুমি এর চেয়ে আমাকে বেশি প্রশ্ন করতে, আমি কিন্তু সব সযত্নে খুব সুন্দর করে তোমাকে উত্তর দিতাম। আজ আমি যখন বৃদ্ধ হয়েছি তোমার কাছ থেকে ধরুন আশা করতেছি আমি। এক্সেলেন্ট। নেক্সট। আমি রেজা, ডাকটাম রেজা, সবাই রেজা নামে চিনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগ, মাস্টার্স। মানে ছেলেটি যখন বিরক্ত হয়ে তার বাবাকে বলল, কিন্তু তার বাবা তার উত্তরে বলল যে তুমি যখন ছোট ছিলে এরকম 1000 প্রশ্নের উত্তর আমি তোমাকে বারবার করা সত্ত্বেও আমি খুশি মনেই বলতাম, কিন্তু তোমাকে আমি এই একটা প্রশ্ন 3 বার বলছি, তাতে তুমি বিরক্ত হয়ে গেছো। সুধী মণ্ডলী, আমাদের মা বাবা এক সময় তাদের তীব্র ক্ষমতা, যৌবন সব অতিক্রম করে বয়স্ক হয়ে যান, নিঃসঙ্গ হয়ে যান। আমরা নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, ইচ্ছে কিংবা অনিচ্ছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট একটি ব্যাপার বলতে চাই। সেটি হচ্ছে ক্যারিয়ার আড্ডার মতোই আমাদের কিন্তু আরেকটি প্রোগ্রাম আছে। আপনারা যারা ফেসবুকে আমাকে ফলো করেন তারা জানেন যে আমাদের প্যারেন্টস লাউঞ্জ নামে একটি চমৎকার কনসেপ্ট আছে। প্যারেন্টস লাউঞ্জ হচ্ছে এই শহরের, এই দেশের সব সিনিয়র সিটিজেনদের একটি সময় কাটানোর জন্যে, আড্ডা দেওয়ার জন্য জায়গা। অর্থাৎ এই শহরের যে কোনো একজন বয়স্ক মানুষ যিনি একসময় চাকরি করতেন, ব্যবসা করতেন, এখন ছেলেমেয়েরা ব্যস্ত হয়ে গেছে, নিজে নিঃসঙ্গ হয়ে গেছেন, তিনি যদি মনে করেন যে তার কোথাও যাওয়ার জায়গা নেই, তিনি নিশ্চিন্তে সে প্যারেন্টস লাউঞ্জে চলে আসতে পারেন এবং সেখানে তার জন্য গান শোনার ব্যবস্থা থাকে, খাওয়ার ব্যবস্থা থাকে, এমনকি তার চিকিৎসার ব্যবস্থা থাকে প্রয়োজনে, এবং পুরোটাই কিন্তু ফ্রি। আমরা প্যারেন্টস লাউঞ্জের কিছু সদস্য এই খরচটা বহন করি এবং আপনারা জেনে খুশি হবেন যে প্যারেন্টস লাউঞ্জে অনেক সিনিয়র লোকজন কিন্তু আসেন। তারা ফোন করে করে তাদের বন্ধুদেরকে নিয়ে আসেন, কারণ এখন এটা নিষ্ঠুর সত্য, একটা পর্যায়ে তাদের রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার সুযোগ থাকে না, কিংবা তাদের নিজের বাসায়ও বন্ধু বান্ধবকে ডাকার সামর্থ্য থাকে না আমাদের মধ্যবিত্ত বাবা মাদের। তাদের জন্যে প্যারেন্টস লাউঞ্জ এখন আমরা মাসে কয়েকদিন করি, এরপরে আমরা এটি রেগুলার করব। সেই প্যারেন্টস লাউঞ্জে আপনাদের যাদের মা বাবা নিঃসঙ্গ সময় কাটান তাদেরকে নিশ্চিন্ত মনে পাঠিয়ে দেবেন। সেখানে আমাদের মতো অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে সেবা করার জন্যে, তাদেরকে গল্প করার সুযোগ করে দেওয়ার জন্যে, তাদেরকে তাদের সময়ের গান শোনানোর জন্যে, তাদেরকে উত্তম সুচিত্রার ছবি দেখানোর জন্যে, তাদেরকে তাদের প্রিয় ক্রিকেট ম্যাচে দেখানোর জন্যে। এবং এটি সম্পূর্ণ ফ্রি, আমরা 1 টাকাও নেই না, এটা সম্পূর্ণ ডোনারদের, আমাদের টাকা চলে। স্যার কিছু বলবেন? স্যারকে আমি দিচ্ছি, দেওয়ার আগে একটু বলি, 10ই মে কিন্তু মা দিবস, এবং সেদিন কিন্তু আমরা আমাদের মা বাবাদের নিয়ে একটি মেলা করব। আপনারা সেই মেলায় চলে আসবেন, মা বাবা সহ, 1 পয়সাও লাগবে না। আসসালামু আলাইকুম। স্যার তো অনেক প্রতিভাবান মানুষ, তো এত সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে উপস্থাপন করতেছেন আমাদের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, আমাদের সন্তানদের, তোমাদের জন্য। আজকে আমার বক্তৃতার পালা আছে, নামাজের পরে শুরু করবো ইনশাল্লাহ। তো আমার বক্তৃতার মধ্যে একটা বিষয় ছিল, সেই বিষয়টা আমি এখন একটু শেষ করে দিচ্ছি। সেটা হলো এই,
তোমরা জানো পাক ভারত উপমহাদেশে আমরা যারা মুসলমান দিন ধর্ম পেয়েছি ইসলাম ধর্ম, আমাদের সেই উসিলা ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিব নেওয়াজ। এটা সর্বস্বীকৃত ইতিহাস। খাজা গরিব নেওয়াজ অনেক কিতাব লিখছেন। একটা কিতাব হয়েছে আনিসুল আরওয়া। আনিসুল আরওয়া অর্থ হল রূহের বন্ধু। সেই কিতাবে লিখছেন খাজা বাবা, আজকে তো আমাদের অনুষ্ঠান ক্যারিয়ার আড্ডা, তোমাদের সকলের জীবনের গভীরে স্বপ্ন, তোমরা বড় হওয়ার স্বপ্ন দেখতেছ, তোমাদের জন্য এই কথাটা বিশেষভাবে আজকে প্রাণীদানযোগ্য। তোমরা সকলে কথাটা মনোযোগ দিয়ে শুনবে এবং চেষ্টা করবে মানতে করতে, ইনশাআল্লাহ তোমাদের জীবন বদলে যাবে। খাজা গরিব নিয়াজ বলেছেন, কোন সন্তান যদি রাজমুকুট পড়তে চায়, রাজমুকুট কারা পড়ে? রাজা বাদশারা। কোন সন্তান যদি রাজমুকুট পড়তে চায়, তাকে বলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে যেন আব্বা আম্মার কাছে যায়, তাদের পায়ের মধ্যে চুমা দেয় এবং বলে, বাবা মা তোমরা কেমন আছো, তোমাদের রাত্র কেমন গেল। 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা যখন বাইরে যাইবা, স্কুলে যাচ্ছ, কলেজে, বন্ধুর বাড়িতে বেড়াইতে, বিদেশে, তোমরা আব্বা আম্মার কাছে বলে যাবে। 3 নাম্বার, যখন তোমরা বাইরের থেকে ঘরে আসো, প্রথম তোমরা আব্বা আম্মার সাথে দেখা করো, তারপরে তোমরা অন্য পরিবারের সাথে দেখা করো। কয়টা কাজ হইল? 3টা। কোনো টাকা পয়সা লাগবে? খাজা বাবা বলছেন এই কথা সত্য, অতি সত্য, মহাসত্য। তোমরা জীবনে যদি বড় হতে চাও, এটা আজকে আমার লেকচারের পার্ট আছে, আজকে এই সুযোগে আমি বলে দিলাম, তোমরা সকালবেলা ঘুমের থেকে উঠে আব্বা আম্মার পায়ে চুমা দেবে, তাদেরকে জিজ্ঞাসা করবে কেমন আছে। 2 নাম্বার, যখন বাইরে যাও আব্বা আম্মার কাছে বলে যাবে। 3 নাম্বার, যখন বাইরের থেকে ঘরে আসবে, প্রথম আব্বা আম্মাকে বলে যাবে, আল্লাহ তোমাদের কপালে রাস্তিকা দেবেন। ধন্যবাদ স্যার, আমরা তার কথাটা অবশ্যই মনে রাখবো। আমরা নামাজের পরেই সুফি মিজান স্যারের বক্তব্য শুনবো, যেটির জন্য সবাই আগ্রহে অপেক্ষা করছি। আমার এটি কিন্তু শেষ, এই গল্পটি দিয়ে আমি শেষ করব। জাস্ট উত্তরটি একটু দেখি, তারপরে আমি জাস্ট 1 মিনিটের একটি গল্প বলবো যেটি স্লাইডে নেই। তখন তোমার বয়স 5 বছর ছিল, তখন একদিন তোমাকে আমি ঠিক এই পার্কেই নিয়ে এসেছিলাম। তুমি একটি পাখি দেখে আমাকে 174 বার জিজ্ঞেস করেছিলে এটা কি পাখি। আমি প্রতিবারই বলেছিলাম এটি একটি কাক, এবং প্রতিবার উত্তর দেওয়ার সময় তোমাকে চুমু দিয়েছিলাম। সেদিন কিন্তু আমি একটুও বিরক্ত হইনি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের যারা তরুণ বন্ধু আছে, তাদেরকে চেষ্টা করলে যে অনেক অবিশ্বাস্য ব্যাপারও সম্ভব হতে পারে, তার একটি ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। সেটি হচ্ছে, তার আগে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে এই পৃথিবীতে যোগাযোগ করা সবচেয়ে কঠিন, আমি যদি চাই যোগাযোগ করতে চাই, সবচেয়ে কঠিন কয়েকজন মানুষের নাম কি বলা যায়? আমি ইচ্ছে করলে কার সাথে যোগাযোগ করতে পারবো না, এমন কে কে আছেন? পৃথিবীতে অনেক ইম্পর্টেন্ট মানুষ আছেন না? যেমন 2-1টা নাম বলা হোক। সরি, কে? বারাক ওবামা, নেক্সট। ভ্লাদিমির পুতিন, নেক্সট। সরি, বিল গেটস, নেক্সট। নেক্সট, শেখ হাসিনা, নেক্সট। সবচেয়ে কঠিন কাকে মনে হয়? না না, জীবিত, জীবিত সবচেয়ে কঠিন মানুষটিকে? বারাক ওবামা। ওকে ফাইন, শেষ করি। 2008 সালে বাংলাদেশের এক তরুণ বারাক ওবামা যখন নির্বাচনী ক্যাম্পে নেমেছিলেন, তখন তাকে একটি মেইল দিয়েছিলেন। মেইলটি দিয়েছিলেন তার মেয়ের নামে, বারাক ওবামাকে শুভেচ্ছা জানিয়ে। কয়েকদিন পর সেই তরুণ অবাক হয়ে খেয়াল করল বারাক ওবামা তাকে
উত্তর দিয়েছে, তাকে মানে তার মেয়েকে। সেই মেয়েটির বয়স তখন 3 বছর, সেই মেয়েটির বয়স এখন 10 বছর, মেয়ের বাবার বয়স প্রায় 47 বছর। বারাক ওবামার প্রেসিডেন্সির 6 বছর কেটে গেছে, 2 বছর বাকি আছে, কিন্তু তাদের সেই বন্ধুত্ব এখনো আছে ইমেইলের মাধ্যমে। এটি নিয়ে প্রথম আলো একটি চমৎকার স্টোরি করেছিল। সেই তরুণ বাবা হচ্ছে আমি। এবং সেই 10 বছরের মেয়েটি বারাক ওবামার সর্বকনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন, তার নাম রোজাবেল। শেষ পর্যন্ত নিজের গল্পটি এই কারণেই বললাম, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটিও গভীর মনোযোগের সাথে করলে করা যায়, এমনকি সেটি বারাক ওবামার সাথে বন্ধুত্ব করতে চাইলেও। সবাইকে ধন্যবাদ।